বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বিজয় সংকল্প দিবস পালন করলেও রাজ্য বিজেপি অপারেশন সিঁদুরে ভারত যে সাফল্য অর্জন করেছে, অর্থাৎ আমাদের দেশের সেনাবাহিনী যে সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য নিয়ে সমগ্র দেশ জুড়ে প্রচার অভিযানে নেমেছেন নরেন্দ্র মোদী এবং তার সহযোগী অমিত শাহ। সেনাবাহিনীর সাফল্যকে একটি দলের সাফল্য, একটি রাজনৈতিক দলের সাফল্য কী করে হয় সে নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে আমাদের দেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এরা দুজনেই মনে করেন যে সেনার সাফল্যটাই আমাদের সাফল্য, অর্থাৎ বিজেপির সাফল্য, এবং বিজেপির যারা ভক্ত তারাও এটা মনে করেন। আমাদের কয়েকদিন আগেই, দুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসেছিলেন। তিনি চাচা ছোলা ভাষায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আক্রমণ দিয়েছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণের পর কি হয়েছে সেটা আপনাদের বলবো। তার আগে বলি যে বাংলার জনরব নিরপেক্ষ নির্ভীকতার সঙ্গে তার মতামত প্রকাশ করে থাকে। বাংলার জনরব কারো কাছে মাথা নত করে না। সুতরাং আপনারা যারা সত্যের পূজারী, যারা বিশ্বাস করেন সত্য প্রতিষ্ঠিত হোক, যারা বিশ্বাস করেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ সরব হোক, আওয়াজ উঠুক, তারা অবশ্যই আমাদের বাংলা জনরবকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ আমরা ডান দিকে নেই, বাঁ দিকেও নেই, আমরা সোজা সামনের দিকে দাঁড়িয়ে আছি। সুতরাং আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এক পাও চলতে পারি না। আজকে অমিত শাহ সেই বিজয় সংকল্প দিবসে বক্তব্য রাখতে গিয়ে যে কথাটি বলেছেন যে সিঁদুরের অপমান করার মানে বাংলার মা বোনেরা আপনাকে বুঝিয়ে দেবেন। দিদি, মমতা দিদি, সিঁদুরের অপমান করার মানে আপনাকে বাংলার মা বোনেরা বুঝিয়ে দেবেন। আমি জানি না বিজেপি নিজেকে হিন্দু ধর্মের রক্ষক বলে, বিজেপি মনে করে যে হিন্দুদের রক্ষা করতে হবে তাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে বিষয়টি সামনে এসছে সেটা বলার বিষয় এটাই যে বিজেপির নেতারা তো সবাই হিন্দু ধর্মের ধারক বাহক বলেন যেটাকে প্রতিষ্ঠিত করেন। তারা কি জানে না যে হিন্দু ধর্মের মহিলাদের, মেয়েদের সিঁদুর পরানোর অধিকার একমাত্র স্বামীর আছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলেছিলেন যে সিঁদুর পরানোর অধিকার তো শুধু স্বামীদের আছে। তাহলে সিঁদুর পরাতে আপনারা যাচ্ছেন কেন? নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, আপনি আপনার স্ত্রীকে সিঁদুর পরিয়েছেন। এই কথাটা কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অপরাধ করেছেন? আপনাদের মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অপরাধ করেছেন? কারণ হিন্দু মহিলাদের কাছে সিঁদুর পবিত্রতম জিনিস। একমাত্র যাকে সাত পাকে যাকে অগ্নি সাক্ষী রেখে যাকে বিয়ে করা হয়, যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, জন্মান্তরের সঙ্গে তার মিলন হয়, সেই সম্পর্কের জেরেই একজন স্বামী, একজন পুরুষ তার সহধর্মিণীর স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার রাখে। সিঁদুর বন্টন কেন করবে বিজেপি নেতারা? এই প্রশ্নটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করেছেন? আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আপনি হিন্দু হোক, আপনি মুসলমান হোক, আপনি যে ধর্মেরই হোক, আপনি ভক্ত হন বিজেপির, একবার বুকে হাত দিয়ে বলুন যে এই সিঁদুর দান, সিঁদুর বিলি করার উদ্যোগটা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করে ধরিয়ে দিলেন যে স্বামীরাই হিন্দু মহিলাদের পবিত্রতম জিনিস হচ্ছে সিঁদুর,
এই সিঁদুরটা তার স্বামীদের পরানোর অধিকার আছে, কোনো নেতার নয়। সেই কথাটা ধরে দেওয়ার পরেই কেন হঠাৎ করতেই তারপরেই কেন সম্বিত পাত্রকে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে না, আমরা এরকম কোনো প্রকল্প নিইনি, অথচ 9 জুন থেকে ঘরে ঘরে সিঁদুর বিলি করার প্রকল্প নেওয়া হয়েছিল। তাহলে সিঁদুরকে, মহিলাদের পবিত্র সিঁদুরকে অপমান করলো কে? এই প্রশ্নের উত্তর জানতে চাই। বাংলার মেয়েকে অপমান করবেন, বাংলার মেয়েকে আক্রমণ করবেন, সেটা মেনে নেওয়া যাবে না। এরপরে তিনি যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোতেই আমরা আসি। নাগরিকত্বের প্রশ্ন তিনি বলেছেন যে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হচ্ছিল, অনেকের নাকি নাগরিকত্বের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের নাগরিকত্ব হরণ করার চেষ্টা হচ্ছে, এবং যারা নোটিশ পেয়েছেন অনেকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে বাদ, ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। তাদেরকে আমি বলেছি তোমরা নাগরিকত্ব আইনে করো, আবেদন করো, আমি করে দিচ্ছি। এতদিন করেননি কেন? নাগরিকত্ব আইনে এতদিন করেননি কেন? ভোটের সময় বলছেন এসে, এর আগে কেন বললেন না? লোকসভা ভোটের সময় করলেন না কেন? তার আগে করলেন না কেন? এই নোটিশ পাঠানোর অধিকার মমতা ব্যানার্জির আছে, মিথ্যা কথা বলা একটা সীমা থাকা উচিত। এরপরে হচ্ছে আরজি কর সন্দেশখালী প্রসঙ্গ। আরজি করের ঘটনার তদন্ত তো সিবিআই করছে, সিবিআই পারল না কেন রহস্যভেদ করতে? সিবিআই কেন পারলেন না? কি আহুজা না কে আছে, কাকে দায়িত্ব দিয়েছেন আপনারা? আপনি দায়িত্ব দিয়েছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন উদ্ঘাটন করতে পারলেন না? মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছেন। সন্দেশখালী তো সিবিআই করছে, কেন উদ্ঘাটন করতে পারলেন না? কেন সত্য বের করতে পারলেন না? দায় কার? দায় ওয়াকাফ সম্পত্তি নিয়ে বলছেন। ওয়াকাফ সম্পত্তি আইন নিয়ে যখন সুপ্রিম কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্ট রায় যখন সংরক্ষিত রেখেছে, তখন আপনার এই প্রসঙ্গে কথা বলার অধিকার নেই। আমরা মনে করছি যে ওয়াকাফ সম্পত্তি আইন যেটা আপনি করেছেন, সংশোধিত আইন যেটা করেছেন, সেটা ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ। তিনি বলেছেন বিজেপি সরকার গঠন, স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখাটা কোনো অবাক হওয়ার কিছু নেই। স্বপ্ন যে কেউ, আমি মনে করতে স্বপ্নে ভাবছি যে আমি ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাব বা আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, স্বপ্ন দেখতেই পারি, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। ৭৭টা গতবারে পেয়েছিলেন আসন দিলীপ ঘোষের হাত ধরে। সেই দিলীপ ঘোষ কোথায়? দিলীপ ঘোষ কেন মঞ্চে নেই? কেন দিলীপ ঘোষ আজ মঞ্চ থেকে দূরে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? অমিত শাহজি, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো অনেক কথা বলে গেলেন, কেন পারলেন না? ৭৭টা আসন পেয়েছেন, 30টা আসন যদি ধরে রাখতে পারেন বিধানসভা নির্বাচনে, তারপরে না হয় বলবো যে আপনি জেতার প্রত্যাশা রাখেন। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন দেখতে কারো আপত্তি থাকবে না। বিএসএফের জন্য জমি নিয়ে প্রশ্ন সাহেব, মমতা দিদি আমরা আপনার থেকে জমি চেয়েছি, পুরো জমি দিয়ে দিন, কাজ শেষ করতে দিন, একটিও পাখি প্রবেশ করতে দেব না। অনুপ্রবেশ নিয়ে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছেন, তাহলে অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফের। জমি পাননি বলে অনুপ্রবেশ রুখতে পারবেন না, এটা তো কোনো কথা হলো না। দু 2026 সালে তিনি সরকার করার কথা বলেছেন এবং করবেন বলেছেন। কালীঘাটে তিনি শাহ বলেছেন এদিন মমতা সরকারকে নিশানা, কালীঘাট মন্দির 108 নম্বর করুণাময়ী কালীমাতা মন্দির, দক্ষিণেশ্বরে কালীমাতা মন্দিরকে প্রণাম করে তিনি বক্তৃতা শুরু করেছেন করে এই কালীমাতা মন্দিরের সংস্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দক্ষিণেশ্বরের মন্দিরের কে ভালো আধুনিকীকরণ সৌন্দর্যায়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে দিয়ে প্রণাম করে শুরু করলেন, হ্যাঁ, তাতে সেটা সবই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই তীর্থস্থানগুলো, হিন্দুদের তীর্থস্থানগুলোকে সাজিয়ে দিলেন। শেষ প্রশ্ন একটা কথাই, জগন্নাথ মমতা ব্যানার্জির প্রতিষ্ঠিত জগন্নাথ ধামে দিলীপ ঘোষ গিয়েছিলেন বলে দিলীপ ঘোষ আজকে আপনার মঞ্চে আমন্ত্রিত হননি। তাহলে দিলীপ ঘোষ শুধুমাত্র মমতা ব্যানার্জির সংসর্বে থাকার জন্যই সে কি আর হিন্দু হতে পারলেন না? তাকে কি আপনি ডাকতে পারলেন না? হিন্দু ভাই ভাই, হিন্দুরা যদি বাঁচতে চায়, সব একজোটে ভোট চাই, অনেক কথা বলছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে যান তো, দিলীপ ঘোষ কেন আজকের মঞ্চে ছিলেন না?
দিলীপ ঘোষ কেন আজকের মঞ্চে মানে ব্রাত্য ছিল? যে দিলীপ ঘোষের বদন্যতায় 18টা লোকসভা আসন পেয়েছিলেন, যে দিলীপ ঘোষের বদন্যতায় 77টা বিধানসভা আসন পেয়েছিলেন, বিরোধী দলের মর্যাদা পেয়েছিলেন, সেই দিলীপ ঘোষ আপাদ মস্তক, আমি তার ধর্মীয় তার রাজনীতির দৃষ্টিকোণ নিয়ে বলবো না, আপাদ মস্তক একজন সৎ নেতা, সততার তিনি বলা যেতে পারে তিনি সৎ নেতা, একজন ভালো নেতা, তার দাপটে নেতা, তাকে আপনারা সরিয়ে দিলেন। আর যাকে মঞ্চে দাঁড় করিয়ে যার সম্বন্ধে কথা বললেন তার বিরুদ্ধে কি নেই? সব দুর্নীতি তার নামের সঙ্গে জুড়ে আছে। সেটা বলতে পারেন এই যে এসএসসি দুর্নীতি থেকে শুরু করে সব রকম দুর্নীতি যার নামের সঙ্গে জুড়ে আছেন তাকেই মঞ্চে তুলে দুহাত তুলে সমর্থন জানানোর কথা বললেন। বাংলার মানুষ এত বোকা নেই, বাংলার মানুষ এত পিছিয়ে পড়া নয়, বাংলার মানুষ সব চালাকিটা বুঝতে পারেন। নরেন্দ্র মোদী সিঁদুরের গল্প বলে সেই যে পালালেন উত্তরবঙ্গ থেকে, সিঁদুরের প্রকল্পই প্রত্যাহার করতে হয়েছিল, আর দুদিন পরে দেখবেন পশ্চিমবাংলা থেকে বিজেপির অস্তিত্ব রক্ষার লড়াই করতে হবে। যেমন করে বামেরা আজ তার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে, একই রকমভাবে আপনাদেরকেও সেই লড়াইটাই করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের পর ফলাফল বের হওয়ার পর কথা হবে বিজেপির ভবিষ্যৎ নিয়ে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য